রাজ্যে আমাদের দেশে বহু বছরের অর্জন। এমনকি আমাদের দেশে সরাসরি পাকাপাকি ভাবে ফ্যাসিবাদ, পরিপূর্ণ ফ্যাসিবাদী একটি রাষ্ট্র কাঠামো এখনো পর্যন্ত তৈরি। নানা সম্ভাবনা দেখা গেছে, নানান পদধ্বনি দেখা গেছে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স দেখা গেছে, ফিচার্স, বৈশিষ্ট্য তা ফুটে উঠেছে। কখনো কখনো আবার পশ্চাৎপসরণ করেছে, কিছু হয়েছে, আবার এসেছে। কিন্তু তা সত্ত্বেও গোটা পৃথিবীর যে কয়েকটি ক্ষেত্রে ফ্যাসিবাদ সম্পর্কিত আলোচনা, চর্চা, তাকে কেন্দ্রে রেখে আন্দোলন সংগ্রাম রচনা করা, জনমত সংগঠিত করা, এসবের কাজ গোটা পৃথিবীতে যেখানে যেখানে হয়েছে এ পর্যন্ত সেই ৪৫ সালে আগে এবং পরে, তার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যাকে বলে অগ্রবর্তী একটি ভূমিকা পালন করছে। ৪ দশকের আগেও কার্যকর, ৩ দশকে গোটা পৃথিবীতে সবাই তখন পর্যন্ত ফ্যাসিবাদ ব্যাপারটা কি, নাজিজম ব্যাপারটা কি, এদের মধ্যে সম্পর্কই বা কিসে, কেন এটা গোটা পৃথিবীর সাথে ভবিষ্যতে একটা বিপদ হয়ে উঠতে পারে, উঠছে, এ বিষয়ে তেমন পরিকল্পনা, চর্চা, আলোচনা, আশঙ্কা যখন করছিলেন না, ভাবতেও পারছিলেন, তখনও বাংলাদেশে, এই বাংলায় মূলত বাম আন্দোলনের কর্মীদের উদ্যোগে, মূলত কমিউনিস্টদের উদ্যোগে এবং সেই কমিউনিস্টের উদ্যোগকে আরো খানিকটা বড় প্রসারিত এলাকায় নিয়ে যারা কমিউনিস্ট নন এমন বেশ কিছু মানুষকে তার মধ্যে অংশগ্রহণ করে নিয়ে এসে ফ্যাসিবাদ বিরোধী একটি প্রবল, ব্যাপক, বৃহৎ আলোড়ন তৈরি করবার কাজ আমরা করছি। ফ্যাসিস্ট বিরোধী লেখক, শিল্পী, সংঘ ভারতবর্ষের আরো অন্যান্য কোথাও কোথাও আত্মপ্রকাশ করেছিল, ঠিকই, কিন্তু বাংলাদেশে আমাদের বাংলাদেশে এত ধারাবাহিকভাবে এত অনেক মানুষকে এক জায়গায় জুড়ে এত ধারাবাহিকভাবে অজস্র লেখা, কবিতা, প্রবন্ধ, গল্প লিখতে উদ্বুদ্ধ করে, লিখিয়ে নিয়ে সংকলন প্রকাশ করে যে একটা বড় ব্যাপক জনচৈতন্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বাংলায়, তেমন সত্যি খুব কম জায়গায় হয়েছে, যেখানে ফ্যাসিবাদ আসেনি এমন জায়গায়। ফলে সেই দিক থেকে দেখতে গেলে বাংলার জনতা, সাধারণ মানুষ, বাংলার বামপন্থী কর্মীরা, সমর্থকরা, দরদীরা, বামপন্থার আশেপাশে ঘোরাফেরা করা আরো প্রগতি চিন্তার মানুষ, যারা অনেক ক্ষেত্রে হয়তো মার্ক্সবাদ বিরোধী, যেমন বুদ্ধদেব বসুর মতো মানুষ, আবার পাশতলা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে তাঁর দার্শনিক বিরোধ ছিল, প্রকাশ্যে সে কথাকে ঘোষণা করেছে। ঠিক মার্ক্সবাদ বিরোধী এরকম বাক্যে নয়, কিন্তু যারা বলেছে তার সঙ্গে মার্ক্সীয় মতাদর্শের দুস্তর কথা। সুবীন্দ্রনাথ দত্ত নাম করে মহাত্মী বলা যায়, উনি করে ৩-৪ জন প্রধান কবির মধ্যে ১৯৩০-এর দশক, ৪০-এর দশক, কিন্তু তাদেরও রচনা, সংরচনা করেছে, অনুগত রচনায় সাধারণভাবে এই গোটা বিশ্বব্যাপী মহাসংকট যে ঘনিয়ে উঠছে সে বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করতে দেখা যাচ্ছে। তাদের সব লেখার সঙ্গে আমরা চটজলদি সহমত হব না, নিশ্চয়ই এর চটজলদি সহমত, কিন্তু তার সত্ত্বেও এই কথা আনন্দের সঙ্গে স্মরণ করতে আমরা ইচ্ছে করি যে বহু আলাদা আলাদা ধাঁচের মানুষ, আলাদা আলাদা মতাদর্শের টান থাকা মানুষ, তারা এই একটি প্রশ্নে গোটা পৃথিবীর ভয়ঙ্কর বিপদ হতে চলেছে যদি ফ্যাসিবাদ শেষ পর্যন্ত আদর্শিক দিক থেকে এবং কার্যকারিতার দিক থেকে, রাষ্ট্রনৈতিক দিক থেকে শেষ পর্যন্ত চলে যায়। আপনারা সবাই সেসব গল্প কথা জানেন, বহুবার উচ্চারিত, আলোচিত, চর্চিত, লিখিত, সুযোগ পেলেই আমরা সেসব কথা বলি। রবীন্দ্রনাথ পর্যন্ত মৃত্যুর আগে শেষ 3-4টে গুরুত্বপূর্ণ কনভারসেশন করেছেন, কথাবার্তা বলেছেন। প্রশান্ত চন্দ্র মহলাবতীশের স্বার্থের কথা আমরা জানি, রানীচন্দ্রের কথা আমরা জানি, তাদের স্বার্থ থেকে এই সমস্ত তথ্য পাওয়া
যুদ্ধের খবর জানতে চাইতেন, অস্ত্রশরী খবরের কাগজ পড়ে তাকে শোনাতে হতো। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন রবীন্দ্রনাথ প্রতিদিনই প্রায় খবর শুনতেন। যখন দেখা যেত যে জার্মানি খানিকটু এগিয়ে গিয়েছে, জার্মানির অত্যাচার খানিক বেড়ে গিয়েছে, রাশিয়ার পিছু হচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে, তখন তার দুশ্চিন্তা মুখ অন্ধকার হয়ে যেত। কেউ কেউ এরকম লিখেছেন কাগজ ছুটে ফেলে দিতে হয়তো একটু বাড়িয়ে বলা হবে, হয়তো একটু অতিরেক আছে তার মধ্যে। এই দৃশ্যটা আমার কল্পনা করতে একটু কষ্টই হচ্ছে, যদিও প্রত্যক্ষদর্শীরা বলেছেন রবীন্দ্রনাথ কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, সেটা আক্ষরিক হবে নয় অনুমান করলাম। রবীন্দ্রনাথ বিরক্ত হচ্ছে, শঙ্কিত হচ্ছে। আর একথা মৃত্যুর কয়েকদিন আগেও তিনি বলেছেন, একাধিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে রাশিয়া ও জার্মানির অন্তিম যুদ্ধ যখন প্রায় হচ্ছে, শেষ পর্যন্ত চূড়ান্ত যুদ্ধের আশা প্রকাশ করেছে রবীন্দ্রনাথ, ওরাই পাবে, ওরাই পাবে, রাশিয়া বেড়ে উঠবে। রাশিয়া সম্ভবত তার যে সবসময় তো বিরাট স্তুতি কাজ করেছে তাও নয়। আমরা জানি রাশিয়ার চিঠি পড়ে সে সমস্ত ইশারা রবীন্দ্রনাথ